দুপুর গড়িয়ে বিকেল নামছিল। আকাশে তখন অদ্ভুত এক আলো, না পুরোদমে রোদ, না একেবারে মেঘ। রাস্তায় ধুলো উড়ছিল, মানুষের আনাগোনা, গাড়ির হর্ন, চায়ের দোকান থেকে ভেসে আসা সস্তা রেডিওর শব্দ, সবকিছু মিলেমিশে এক ধরনের কোলাহল তৈরি করেছিল। অথচ আমার ভেতরে একটা অদ্ভুত শূন্যতা কাজ করছিল। আমি দাঁড়িয়েছিলাম পুরনো বাজারের মোড়ে, যেখান থেকে অতীত আর বর্তমানের স্মৃতিগুলো প্রায় এসে ভিড় করে। আমার চোখ আটকে গেল একজন মানুষের ওপর। সে দাঁড়িয়ে আছে এমনভাবে যেন চারপাশের ভিড়ের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। সে একাকী এক মহাদেশ, যার নীরবতাও চারপাশের কোলাহলের চেয়ে বেশি স্পষ্ট। শরীর লম্বাটে, বয়স বোঝা দায়, পরনে ফ্যাকাশে নীল শার্ট, হাতা গোটানো, প্যান্টের ভাঁজে শৃঙ্খলা, যেন সদ্য আয়রন করা। পায়ে পুরনো চামড়ার জুতো, কিন্তু এমন চকচকে যে অবাক লাগে। তার চুল কপালের ওপর পড়ে আছে, সামান্য ভেজা মনে হয়, অথচ এই প্রখর দুপুরে ঘামে ভেজে নেই। মনে হচ্ছিল যেন সে অন্য কোনো সময়ের, অন্য কোনো স্থানের বাতাস গায়ে মেখে এসেছে। আমি তাকিয়েই ছিলাম, নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলাম। হঠাৎ সে চোখ তুলল। সেই চোখ যেন আমাকে এক নিমিষে ভেদ করে গেল। মনে হলো সে আমাকে আগেও দেখেছে। আমার জীবনের প্রতিটি গল্পের সাক্ষী সে। এই প্রথম কোনো অপরিচিত চোখ এমন পরিচিত মনে হলো। আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, আপনি আমাকে চেনেন? সে মাথা নুইয়ে আবার সোজা হলো। গলার স্বর গভীর কিন্তু শান্ত। তার প্রতিটি শব্দ যেন হাজার বছরের পুরনো কোনো রহস্যের মতো আমার কানে বাজছিল। হ্যাঁ রাজ। আমার বুক ধক করে উঠল। এ কি করে সম্ভব? আমার নাম সে জানে। আমার নাম আপনি জানলেন কিভাবে? সে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, তুমি আমায় চিনতে পারছো না? অথচ আমি বহুবার তোমার সামনে এসেছি। হয়তো তুমি দেখতে চেয়েছ, কিন্তু তাকাওনি। আমি কপালে ভাঁজ ফেললাম। কোথায়? কখন? সে একটু হেসে খুব আস্তে বলল, মেঘ জমে ওঠার সন্ধ্যায় একবার, তুমি তখন নদীর ঘাটে ছিলে, মনে নেই? আমি চেষ্টা করলাম মনে করতে। কোনো সন্ধ্যা, কোনো ঘাট, কোনো অপরিচিত মানুষ, কিছুই মনে পড়ল না। বরং মনে হচ্ছিল সে ইচ্ছাকৃতভাবে আমাকে বিভ্রান্ত করছে, আমাকে এমন এক ধাঁধার মধ্যে ফেলতে চাইছে যা থেকে বেরোনোর কোনো পথ নেই। আমি আবার জিজ্ঞেস করলাম, আপনি আসলে কে? সে উত্তর দিল না। এক মুহূর্ত চুপ করে থেকে অন্য প্রশ্ন ছুড়ে দিল, রাজ, তুমি কি আজ সন্ধ্যায় ফাঁকা আছো? আমার বুক কেঁপে উঠল। তার এই প্রশ্ন যেন কোনো প্রস্তাব নয়, বরং এক অলঙ্ঘনীয় নির্দেশ। কেন? সে ধীরভাবে বলল, আমি চাই তুমি আমার সঙ্গে দেখা করো। জায়গাটা তুমি জানো না, কিন্তু আমি পথ দেখিয়ে দেব। তার কথা শুনে মনে হলো যেন আমি তার জীবনের কোনো একটি অধ্যায়ের অংশ, আর সে আমাকে সেই অধ্যায়ের সমাপ্তি লিখতে ডাকছে। আমি রাগ সামলে বললাম, দেখুন, আমি অপরিচিত লোকের সঙ্গে। সে মাঝপথে থামিয়ে দিল, কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা যা আমাকে থমকে দিল। অপরিচিত নই রাজ, আমি সেই মানুষ যাকে তুমি অস্বীকার করেছ বারবার। আমি তোমার স্মৃতির ভেতরেই আটকে আছি, সেই সব হারিয়ে যাওয়া স্মৃতি যা তুমি ইচ্ছে করে ভুলে থাকতে চেয়েছ। আমি নির্বাক। শরীরে কাঁপুনি বয়ে যাচ্ছিল। তার প্রতিটি কথায় যেন আমার অবচেতন মনের এক পুরনো ক্ষত উন্মোচিত হচ্ছিল। সে হালকা হেসে বলল, আজ সন্ধ্যায় ঘাটে আসবে। না এলে তোমার অর্ধেক গল্প চিরকাল অসমাপ্ত থেকে যাবে, আর সেই অসমাপ্ত গল্প নিয়েই তোমাকে বাকি জীবনটা কাটাতে হবে। এটুকু বলেই ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। তার কথাগুলো আমার মস্তিষ্কের ভেতরে প্রতিধ্বনিত হচ্ছিল। আমি নিশ্চিত এই দেখাটা কেবল কাকতালীয় নয়, এর পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। বিকেলটা আমাকে তাড়া করে ফিরল। আমি বাজার ছেড়ে ঘরে ফিরলাম, কিন্তু অস্বস্তি কাটছিল না। জানালার ধারে বসে বারবার তার কথাগুলো মনে পড়ছিল। আমি তোমার স্মৃতির ভেতরেই আটকে আছি। আমি নিজেকে বোঝাতে চাইলাম সবটাই হয়তো কাকতাল, কোনো প্রতারক, কিন্তু কেন যেন মনে হচ্ছিল এই কথাগুলো আমি আগেও শুনেছি।
কোথায় মনে করতে পারছি না। আকাশ তখন অন্ধকার হতে শুরু করেছে। পশ্চিম দিকটা লালচে রঙে রাঙা, দূরে শালিকের দাগ। আমি ঠিক করলাম যাব ঘাটে। যদি কিছু নাও হয়, অন্তত নিজের কৌতূহল মেটানো যাবে। এই না যাওয়ার চেয়ে গিয়ে অনুশোচনা করা ভালো। আমি হালকা একটা শার্ট পরে বের হলাম, পকেটে শুধু মানিব্যাগ আর একটা কলম। হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমি আসলে এক অজানা যাত্রায় বেরিয়েছি, যেখানে গন্তব্য আমার নিয়ন্ত্রণে নেই। এই যাত্রার কোনো শেষ আছে কিনা তাও আমি জানি না। রাস্তা ফাঁকা হয়ে আসছিল, দোকানপাটে বাতি জ্বলেছে, কোথাও সিঙ্গারা ভাজার গন্ধ, কোথাও আবার গরম চায়ের ধোঁয়া। কিন্তু আমার মন ভারী হয়েছিল। আমি হেঁটে চললাম নদীর দিকে, যেখানে আমার অতীতের একটি অংশ আমার জন্য অপেক্ষা করছে। রাস্তাটা সরু, দুই পাশে পুরনো গাছ, পাখিদের ডাক মিশে যাচ্ছে শীতল বাতাসে। অদ্ভুত শান্তি, আবার একই সঙ্গে চাপা ভয়ের আবহ। যতই এগোচ্ছি ততই মনে হচ্ছে আমি কোনো অচেনা সময়ের ভেতর ঢুকে যাচ্ছি। চারপাশের রং, শব্দ সব যেন বদলে যাচ্ছে ধীরে ধীরে। অবশেষে ঘাটে পৌঁছালাম। সন্ধ্যার আলো নিভে গেছে প্রায়। আকাশে আধা চাঁদ, নদীর জল অন্ধকারে ঝলমল করছে। আমি চারদিকে তাকালাম, কেউ নেই, শুধু বাতাস আর জলের শব্দ। মুহূর্তের জন্য মনে হলো আমি ভুল করেছি এখানে এসে। তখনই রাজ, পেছন থেকে ডাক। আমি ঘুরে দাঁড়ালাম। সেই লোক অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে। শরীরের চারপাশে যেন বাতাস ঘুরপাক খাচ্ছে। তার চোখে সেই আগুন মাখা আলো, যা আমাকে অস্বস্তি আর টান দুটোই দিচ্ছিল। নদীর পাড়ে তখন নিস্তব্ধতা, কেবল ঢেউয়ের শব্দ ভেসে আসছে। আমি গলার স্বর সামলে বললাম, আপনি কে? কেন আমাকে খুঁজে বেড়াচ্ছেন? সে ধীরে ধীরে এগিয়ে এলো। জুতোর শব্দ ভেসে আসছিল কাঠের ঘাটের উপর দিয়ে। প্রতিটি শব্দে মনে হচ্ছিল আমার বুক ধ্বনিত হচ্ছে। সে একদম কাছে এসে থামল। অল্প আলোয় তার মুখ পরিষ্কার দেখা গেল। রং ফ্যাকাশে, ঠোঁট শুকনো। বয়স বোঝা যায় না, মনে হয় 20 কোঠায়, আবার মুহূর্তে মনে হয় 40 পার। সে ধীরে বলল, রাজ, আমি বারবার এসেছি তোমার কাছে, কিন্তু তুমি দেখেছ, চেননি। আমি তোমারই সেই অংশ যাকে তুমি ভয় পেয়েছ, যে তোমাকে বারবার ডেকেছে, কিন্তু তুমি সাড়া দাওনি। আমি তোমারই ফেলে আসা সত্তা, তোমার সেই গল্প যা তুমি লিখতে চেয়েও লিখতে পারোনি। আমি হতবাক। তার কথাগুলো যেন আমার সব প্রশ্নের উত্তর দিয়ে দিল। সে কোনো অপরিচিত লোক নয়, সে আমারই এক প্রতিচ্ছবি, আমারই এক লুকানো সত্য। আমি তাকে এড়িয়ে চলেছি কারণ আমি আমার নিজের দুর্বলতাকে অস্বীকার করতে চেয়েছি। কিন্তু আজ সে আমার সামনে, যেন আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকেই দেখছি। আমি কি করব? আমার কণ্ঠস্বর কাঁপছিল। সে হালকা হাসল। কিছু করতে হবে না, শুধু আমাকে মেনে নাও। তোমার গল্পটা সম্পূর্ণ করো, কারণ আজ থেকে আমরা আর আলাদা নই, আমরা এক। নদীর বাতাস তখন আরও ঠান্ডা হয়ে আসছিল। আকাশে চাঁদ আরও উজ্জ্বল হয়ে উঠল। আমি দেখলাম তার অবয়ব ধীরে ধীরে আবছা হয়ে আসছে। মনে হচ্ছিল সে আমার ভেতরে মিশে যাচ্ছে। তার চোখের আগুন এখন আমার চোখে জ্বলছে। সেই মুহূর্তে আমি অনুভব করলাম এক গভীর শান্তি। আমার জীবনের অসমাপ্ত গল্পটা যেন এখন সম্পূর্ণ হয়েছে।